মাননীয় আচার্য মহাশয় সত্যম রায়চৌধুরী, মাননীয় উপাচার্য মহাশয় অধ্যাপক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, আমাদের সকলের প্রিয় ভালোবাসার জন, আপন জন, যাকে নিয়ে আমাদের আত্মশ্লাঘার শেষ নেই, সেই ডক্টর রেজওয়ানা চৌধুরী বন্যা এবং উপস্থিত শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলী, প্রিয় ছাত্রছাত্রী, সহকর্মী, আজকের এই মহতী সভায় আপনাদের সকলকে আমার সাদর সম্ভাষণ অভ্যর্থনা। আজ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির মুকুটে একটি নতুন পালক যোগ হতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই আমরা আলাপচারিতায় পাব বাংলার অহংকার, রবীন্দ্রনাথের সুরের ধারার ঐশ্বর্যের অধিকারিণী, রবীন্দ্রসঙ্গীতের পদ্মাসনে বসে আছেন যিনি, সেই ডক্টর রেজওয়ানা চৌধুরী বন্যার সঙ্গে আমাদের প্রিয় আচার্য মহাশয়, সঙ্গীতপ্রেমী, সংস্কৃতিপ্রেমী মানুষ শ্রী সত্যম রায়চৌধুরীর আলাপচারিতা। তাদের দুজনের কথাবার্তায় উঠে আসবে আমাদের সকলের প্রিয় বন্যাদির
জীবনের অনেক কথা, তার সঙ্গীত জীবনের কথা। তার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি এর কথা বাড়াবো না। ভারতবর্ষ গর্বিত যে তাকে আমরা পদ্মশ্রী সম্মানে ভূষিত করতে পেরেছি, এবং আমার মনে হয় বন্যাদিও নিজে গর্বিতা যে সম্মানে তিনি ভূষিতা হয়েছেন তার গুরুমা, তার গুরু, তার শিক্ষিকা, সেই আরেক প্রবাদ প্রতিম শিল্পী সঞ্জিতা খাতুন, তিনিও ভারত সরকারের পদ্মশ্রী সম্মানে ভূষিতা হয়েছিলেন। আমি শুরুতেই আমাদের মাননীয় উপাচার্য মহাশয় অধ্যাপক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়কে এখানে আমন্ত্রণ জানাবো দু কথা বলতে, এবং তারপর আমরা আমাদের বিশেষ অতিথিকে বরণ করে নেব। সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের এই সভাগৃহে আমরা আজকে সকলে যারা মিলিত হয়েছি, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি এমন একটি অনুষ্ঠানের, যে অনুষ্ঠানের মধ্যে আমরা পেয়েছি আমাদের অত্যন্ত প্রিয় এবং আমাদের সকলে মনে প্রাণে গানে ভরিয়ে রেখেছিলেন যিনি, তাকে পদ্মশ্রী রেজওয়ানা চৌধুরী বন্যা। আসুন আমরা সবাই মিলে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাই। আমাদের এই বিশ্ববিদ্যালয় যখন তার যাত্রা শুরু করেছিল, সেই সময়ের প্রথম থেকেই আমাদের যে অন্যতম পথপ্রদর্শক আমাদের পরম পূজনীয় আচার্য শ্রী সত্যম রায়চৌধুরী বারবার আমাদের বলেছিলেন যে এই বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলতে হবে এমন একটা বিশ্ববিদ্যালয় যেটা কিনা সবার থেকে নিজেকে একটু অন্যভাবে পরিচিত করতে পারে আমাদের এই সমগ্র শিক্ষা জগতে। 2017 সাল থেকেই তিনি কিন্তু গুরুত্ব দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধুমাত্র আমরা যখন দেখব সেটা যেন আমরা এরকমভাবেই না দেখি যে বিশ্ববিদ্যালয় থেকে যেসব পড়ুয়ারা বেরিয়ে আসবে তারা ইঞ্জিনিয়ার হচ্ছে, তারা বড় সায়েন্টিস্ট হচ্ছে, তারা বড় গবেষক হচ্ছে, তারা বড় বড় জায়গায় চাকরি পাচ্ছে। শুধু সেই মতো নয়, হতে হবে ভালো মানুষ। আর এই ভালো মানুষের কথা বলতে গেলেই তিনি বারবার আমাদের মনে করিয়ে দেন আমাদের মানসিকভাবে সেই জায়গাতে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে হবে যেখানে আমরা আমাদের সংস্কৃতি এবং আমাদের যে বাঙালির ভাবধারা সেটাকে সম্পূর্ণভাবে মনে রেখে কিভাবে শুধুমাত্র জাতীয় নয়, আমরা সমগ্র বিশ্বের কাছে এমন একটা বার্তা পৌঁছে দিতে পারি যেখান থেকে আমরা নিজেদের অন্য রকমভাবে প্রমাণ করতে পারব। আর তারই একটি বিশেষ বিভাগ হিসেবে গড়ে তোলা আমাদের পারফর্মিং আর্টস ডিপার্টমেন্ট। আমাদের এই পারফর্মিং আর্টস ডিপার্টমেন্ট যেখানে আমরা শুধুমাত্র সঙ্গীত নৃত্য নয়, এর সাথে সাথে আমরা এখানে নাটকের মধ্যেও আমরা অত্যন্ত গুরুত্ব দিয়েছি। এবং সবচেয়ে বড় কথা, আমাদের বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিভাগের ছাত্রছাত্রীদের জন্যে এই বিভাগের বিভিন্ন বিষয়ে পড়াশুনো করার
সুযোগকে খুলে রাখা হয়েছে। এবং সেই জন্যই দেখি কারিগরি বিষয়ের ছাত্রছাত্রীরা তারাও যখন তাদের অপশনাল সাবজেক্ট চুজ করতে হয়, তারা হয় গান নেয়, নয় নাচ নেয়, কিংবা নাটক নেয়। এই জায়গাটাতে যেতে পারা, এটা বোধহয় আমাদের যে আচার্য যে ভাবধারা আমাদের মধ্যে প্রতিষ্ঠা করে চলেছিলেন তারই ফল। সেই প্রাসঙ্গিকতাকে মাথায় রেখে আমরা বারবার চেষ্টা করি আমাদের মধ্যে এমন সমস্ত বিশিষ্টজনকে নিয়ে আসার। বিভিন্ন আমরা যদি দেখি ডিসিপ্লিনের মানুষ, তাদের সকলকে, তারই মধ্যে আমরা বারবার অনেক মানুষকে নিয়ে এসেছি। আজকে তারই মতো নিয়ে এসেছি আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী বন্যাকে। আর এই অনুষ্ঠানকে আমরা ভাগ করে নিয়েছি প্রথমে আচার্য এবং বন্যার মধ্যে আলাপচারিতার মধ্যে দিয়ে, এবং পরবর্তীকালে তার বন্যা তিনি যেভাবে চাইবেন সেইভাবে আমাদের কাছে পরিবেশন করবেন। আমাদের এত ছাত্রছাত্রী, শিক্ষক সকলে অধীর আগ্রহে সবাই এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছে। সুতরাং আমি আর বেশি কথা না বলে আবার আমি অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের ডক্টর রেজওয়ানা চৌধুরী বন্যা এবং তার সঙ্গে যারা সকলে এসেছেন তাদেরকে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি। ধন্যবাদ, নমস্কার। মাননীয় উপাচার্য মহাশয়কে আমাদের কৃতজ্ঞতা, ধন্যবাদ। আমরা আমাদের যে বিশেষ অতিথি আজকে ডক্টর রেজওয়ানা চৌধুরী বন্যা, তাকে আমরা বরণ করে নেব। আমাদের সকলের হয়ে এই শুভ কাজটি সম্পাদন করবেন আমাদের আচার্য মহাশয় শ্রী সত্যম রায় চৌধুরী। আমি অনুরোধ করব আচার্যকে এগিয়ে এসে বন্যাদিকে আহ্বান করব এখানে। বন্যাদিকে আমরা সম্মান জানাবো। সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ে রেজওয়ানা চৌধুরী বন্যা। তারপরে এতক্ষণ আমরা যে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম সেই শুভক্ষণ সমাগত। মঞ্চে আসবেন মাননীয় আচার্য সত্যম রায় চৌধুরী এবং ডক্টর রেজওয়ানা চৌধুরী বন্যা। আমরা শুনে নেব তাদের দুজনের আলাপচারিতা।
বন্যাদি যে আমাদের সকলের কাছে এই সুরের ঐশ্বর্য পৌঁছে দেবেন খুব মুশকিল, তাই সিদ্ধার্থ ভট্টাচার্য এবং সুব্রত মুখোপাধ্যায় আমাদের দুই অতি পরিচিত এবং প্রিয় শিল্পী, বন্যাদির বহুদিনের সাথী, তাদের আমরা সম্মান জানাচ্ছি। থ্যাংক ইউ। আমাকে একটা খুব কঠিন কাজ দেয়া হয়েছে, আমাকে খুব কঠিন কাজ আমার জন্যে, কারণ আমি সব করতে পারি, কথা বলতে পারি না, এটা একটা প্রবলেম। কথা একদম আমার আসে না, এবং কোথাও কথা বলতে হবে জানলে আমি সেখান থেকে পালিয়ে যাই। যার জন্যে তোমাদের এখানে যে অনুষ্ঠানগুলো হয়, আমাকে প্রতিটা অনুষ্ঠানেই বলা হয়, কিন্তু এই কথা বলার ভয়ে আমি পালিয়ে পালিয়ে থাকি। আজকে তো কথা বলতেই হবে যখন স্টেজে এসে বসে পড়েছি, আর এমন একজনের সঙ্গে কথা বলতে হবে যার পরিচয় তো বিপ্লব দিয়েছে। শুধু বিপ্লবকে দিতে হবে কেন, তার পরিচয় দিতে হয় না, পরিচয় তাকে দিতে হয় না, কারণ তিনি সবার কাছেই পরিচিত মুখ। আপামর বাঙালির কাছে, সারা বিশ্বের বাঙালির কাছে পরিচিত মুখ। শুধু দুই বাংলার মানুষ নয়, পৃথিবীর সব মানুষের কাছেই পরিচিতা। তাই নতুন করে আর আমি কিছু বলবো না, শুধু এইটুকুই বলতে পারি যে রেজওয়ানা চৌধুরী বন্যা, আমরা সবাই তাকে, আমি তো বন্যাদিই বলি, সেটা বন্যাদিই বলবো আমি। এবং তিনি তার সুরের জাদুতে, সুরের মায়ায় আপামর মানুষকে মানে রাবীন্দ্রিক করেছেন। বন্যাকে বলা যায় রবীন্দ্রনাথের মানস কন্যা, এবং রবীন্দ্রনাথকে যিনি ধারণ করেন, লালন করেন প্রতি মুহূর্তে, তিনি রেজওয়ানা চৌধুরী বন্যা আমাদের মধ্যে আছেন, এবং আমাদেরকে সুরের তার মাধুর্যে, তার সুরের জাদুতে কিছুক্ষণের জন্য আমাদেরকে ডেফিনেটলি ভাসিয়ে নিয়ে যাবেন। আমি কথা কম বলবো, তার কাছ থেকে মাঝে মাঝে গান শুনতে চাইবো আমি। আর আমাকে এখানে ডাকার জন্যে তুমি আমাকে বলেছিলে, তোমাকেও, তুমি এসো, তুমি স্টেজে এসে বসো, আমার সুবিধা হবে, একটু আমার একটু সাপোর্ট লাগবে, এসো। অনুভাকে বলছি, অনুভা এসে একটু বসুক এখানে। আমার সঙ্গে বন্যাদির আলাপ অনেক বছর আগে, সেটা হয়েছিল শান্তিনিকেতনে। বন্যাদির মনে আছে কিনা জানি না, শান্তিনিকেতনে দোল উৎসবে আমরা প্রতিবার যেতাম। সেখানে কলকাতা থেকে বা ওই বাংলা থেকেও যারা আসতেন, তারা রাত্রে আমার বাড়িতে প্রোগ্রাম হতো, এখনও হয়। সবাই যে যেখানে থাকেন না কেন আমার বাড়িতে রাত্রে আসেন। আর দুপুরবেলা আমাদেরই এক কবি বন্ধু বিথি চট্টোপাধ্যায়ের বাড়িতে প্রোগ্রামটা হতো, এবং সেখানে আমার সঙ্গে আলাপ হয়েছিল খাবার সময়। বন্যাদিও প্লেট নিয়েছেন, আমিও প্লেট নিয়েছি। এখন বন্যাদি ঘুরে ঘুরে খাবার নিচ্ছেন, আমিও নিচ্ছি, এবং কোনো একটা জায়গাতে এসে বন্যাদি, হয়তো আমার মনে হচ্ছে এরকমই কিছু, যে কোনো একটা চাটনি হয়েছে, সেখানে বন্যাদি ওটা নেবেন, আমার খুব ভালো হয়েছে, নিন। এটা প্রথম কথা আমার সঙ্গে, আপনার মনে আছে কিনা আমি জানি না। আমার এখন মনে পড়লো, আসলে এত স্বল্প সময়ের ছিল যে আপনি এখন বলাতে আমার মনে পড়লো। হ্যাঁ, তা সেটা দিয়ে আলাপ, মানে চাটনি দিয়ে আলাপ। ওকে, তা সেটা থেকেই তারপরে আমাদের অনেক জায়গাতে দেখা হয়েছে। আমি ওনার গানের খুব ভক্ত, ওনার সামনে বসে গান শুনেছি, বা কখনো রবীন্দ্রনাথের গান তো সবসময়কে আমি আশ্রয় করেই থাকি। সেখানে যাদেরকে ভালোবাসি তাদের মধ্যে একজন বন্যাদি, তার গান শুনি।
তো আজকে আর এত বেশি কথা বলবো না, আমরা চলে যাব বন্যাদির কাছে। এবং বন্যাদি, এইভাবে আমরা যদি শুরু করি, আমরা তো আজকে রবীন্দ্রনাথকে নিয়ে বেশিক্ষণ থাকবো, তো রবীন্দ্রনাথকে প্রথমে আমাদের মধ্যে একটু আবাহন করি আমরা। তার কথাতেই তিনি হয়তো ঈশ্বরের উদ্দেশ্যে তার এই কবিতাটি বলেছিলেন। আমরা তাকে আহ্বান করি, তুমি নব নবরূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে, এসো গানে, এসো অঙ্গে পুলকময় পরশে, এসো চিত্তে অমৃতময় হরষে, এসো মুগ্ধ মোদিত দু নয়নে, তুমি নব নবরূপে এসো প্রাণে। বন্যাদি, আপনি যদি এরপর একটা গান দিয়ে শুরু করেন, আমার মনে হয় সেটা আমাদের সবার জন্য ভালো লাগবে। আমার তাহলে একটুখানি ওই আমার টেবিলটা নিচু করতে হবে না, একদম একটু নিচু, আমি আমার হাত ভাঙা তো, হাতটা বেশি উঠাতে পারি না, টেবিলটা একটু নিচু করলে সুবিধা হবে। না স্ট্যান্ড না বাবা, আমাকে এই টেবিলটা বেশি উঁচু, আমার একটা লোয়ার টেবিল লাগে। হ্যাঁ, এইটা দিলে হবে। এসো নির্মল উজ্জ্বল কান্ত, এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত, এসো এসো বিচিত্র বিধানে, এসো নিত্য নিত্য সব কর্মে, এসো সকল কর্ম অবসানে, তুমি নব নবরূপে এসো প্রাণে। আমি গান শুরু করার আগেই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং আনন্দ জানাতে চাই যে এই ইউনিভার্সিটি, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির পারফর্মিং আর্টস ডিপার্টমেন্টে আয়োজনে এই আসতে পেরেছি এবং আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। একটু রিভার্বটা কমা ভাই। একটা আমার অভিজ্ঞতার ঝুলিতে একটা সংযুক্ত হলো একটি আনন্দকর মুহূর্ত এবং সবার সাথেই ডিপার্টমেন্টের এত ছেলে মেয়ে দেখে খুবই ভালো লাগছে। কৃতজ্ঞতা জানাতে চাই মাননীয় আচার্য মহোদয় সত্যম রায়চৌধুরী, মাননীয় উপাচার্য এবং সকল ফ্যাকাল্টি যারা আছেন, ছাত্রছাত্রী যারা আছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা এই সুযোগ করে দেওয়ার জন্যে। কারণ কলকাতাতে সবসময় আসি যাই, ইউনিভার্সিটির কথাটা আমি বোধহয় শুনেছিলাম যে এরকম একটা ইউনিভার্সিটি হয়েছে। আজকে এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে, এই জন্যে যে আমি নিজেও
আমার ক্যারিয়ারের শুরু থেকেই এই শিক্ষকতার সাথেই জড়িত। ঢাকা ইউনিভার্সিটিতে সঙ্গীত বিভাগে ছিলাম, সেখান থেকে নৃত্যকলা বিভাগ শুরু করেছিলাম। এখন আমি রিটায়ার্ড। আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে সুরের ধারা, সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের আমি ওয়ান অফ দি মেম্বার অফ ট্রাস্টি বোর্ডস। তো কাজেই গান বাজনার বিষয়টা খালি পারফরমেন্স এর মধ্যে আমি থাকিনি। একাডেমিক বিষয়টাও আমার কাছে অনেকটাই, এই অভিজ্ঞতাটা আমার বেশ অনেকটাই হয়েছে এবং ছাত্রছাত্রীদের শিখছে দেখলে আমার একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো আজকে এখানে আসার যখনই আমাকে আমন্ত্রণ জানানো হলো, সেটাও একটা ইন্টারেস্টিং বিষয় ছিল। বলল যে আমাদের আচার্য মহোদয় আপনার সাথে একটা আলাপচারিতার মধ্যে দিয়ে শুরু করবেন, তারপরে হয়তো একটুখানি একটা ওয়ার্কশপের মতো যদি করেন। সেটাও একটা, বিশেষ করে সত্যমবাবু উপস্থিত থাকবেন, এটাও একটা বাড়তি আকর্ষণ ছিল। তো গান গাইতে হবে এটা ভেবে আসেনি, কিন্তু ওই ঢেকি স্বর্গে গেলেও ধান মানে সব জায়গাতেই গাইতে হয়। একটুখানি শুরু করছি, যেহেতু উনি এত সুন্দর রবীন্দ্রনাথের কথা দিয়ে শুরু করলেন। আপনার রুচিলি রেখে আপনারে আবরণ, আপনারে রুচিলি রেখে খুলে দেখ দ্বার অন্তরে তার
আচ্ছা বন্যাদি, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে আপনি রবীন্দ্রনাথের গানকেই কেন কণ্ঠে তুলে নিলেন? কারণ যে সময় আপনি বড় হয়েছেন, যে পরিবেশের মধ্যে, সেটা বাংলাদেশ নয়, সেটা তো পূর্ব পাকিস্তান আমার মনে হয় সেটা। এবং সেই পূর্ব পাকিস্তানে রবীন্দ্রনাথের গান তো আমার মনে হয় সেই সময়টা ব্যান করা হয়েছিল, মানে রবীন্দ্রনাথের গান গাইতে দেওয়া হতো না, বা রবীন্দ্রনাথের ছবি কেউ যদি কোথাও রাখতেন সেটা অনেক রকম প্রবলেম তৈরি হতো। রবীন্দ্রনাথের গান গাইতে গেলে সেই সময় পূর্ব পাকিস্তানে অনেক সমস্যা তৈরি হতো। তা সেই পরিবেশে থেকে আপনি রবীন্দ্রনাথকে কেন কণ্ঠে তুললেন? কারণ ওই সময় তো আপনাদের দেশে অনেক কিছু ছিল, ভাটিয়ালি, অনেক রকম লোকসঙ্গীত, অনেক কিছু ছিল। তা সেটা ছেড়ে এত ভয়ভীতির মধ্যে রবীন্দ্রনাথকে কেন আশ্রয় করেছিলেন আপনি? এটা খুব ইন্টারেস্টিং। আমার প্রথমেই বলতে হয় আমার বাবার কথা। আমার বাবা বরিশালে মানুষ, বরিশালে জন্ম, কিন্তু উনি কলেজ ইউনিভার্সিটি করেছেন কলকাতায়। তো সেই সময় বাবা পার্টিশন হওয়ার পর 47-এ যখন পাকিস্তান আর বিভক্ত হয়, না বাংলাদেশ না, ভারত পাকিস্তান বিভক্তি 47-এ, তখন বাবা তো স্বাভাবিকভাবে যেহেতু বরিশালের ছেলে, বাবাকে পাকিস্তানে চলে যেতে হয়। এবং উনি এখানে পড়াশোনা করে পাকিস্তানে গিয়ে ওখানে সরকারি চাকরিতে হয়। কিন্তু বাবার এইখানে পড়াশোনা করার ফলে বাবার বন্ধু বান্ধব, বাবার বেড়ে ওঠা সব কিছুর মধ্যে একটা সাংঘাতিক রবীন্দ্র ভক্তি তো ছিলই। বাবা অসম্ভব রবীন্দ্র ভক্ত ছিলেন। অসাম্প্রদায়িক একটা ব্যাপার ছিল, যে কারণে আমরা ছোটোবেলায়, আমার জন্মের পর, আমার বাড়িতে যে পরিবেশে আমরা বেড়ে উঠেছি সেটা একেবারে সম্পূর্ণ একটা অসাম্প্রদায়িক এবং আমি বলবো যে রাবীন্দ্রিক একটা পরিবেশ। বাবা নিজের মতন করে, আমার মনে আছে, আমার একেবারে ছোটোবেলায় যখন আমি খুব ছোট, বাবা সরকারি চাকরি করতেন, 9টা থেকে অফিস শুরু হতো। তো বাবা উঠেই সকালবেলা গরম জল খেতেন, এক কাপে গরম জল খেতেন, এবং আবার চোখ খুলেই দেখতাম যে বাবা গরম জল খাচ্ছেন এবং গান করতেন। বাবার কতগুলি খুব ফেভারিট গান ছিল সেই সময়ের, যারা বিখ্যাত কাননবালা, কানন দেবী, তারপরে পঙ্কজ মল্লিক, কেএল সাইগল, এদের গান বাবার খুব প্রিয় ছিল। তো বাবা সেই সব গানগুলি বাবা গাইতেন। তো আমার ছোটোবেলার গানটা ওই সব গান শুনেই তৈরি হয়েছে। যেমন একটা সময় আমি ভাবতাম যে এর বাইরে আর কোনো গান নাই, এটাই গান। তারপরে 1965-এ, তখন আমি খুব ছোট, আমি তখন, আমার জন্ম 57-এ, তো 65-এ বাবা বিলেতে গেলেন। সেখান থেকে তখন, এখনকার ছেলেমেয়েরা বুঝবে না, এখন তো সবাই ফোনে ইউটিউবে গান শোনে, গান শোনা কোনো ব্যাপার না। কিন্তু আমাদের ছোটোবেলায় গান শোনার একমাত্র ব্যাপার ছিল রেডিও, আর যারা খুব ভাগ্যবান তাদের বাড়িতে রেকর্ড প্লেয়ার থাকতো, রেকর্ড, বড় বড় ডিস্ক। তো বাবা 65-এ যখন বিলেতে গেলেন তখন একটা রেডিওগ্রাম বলতো, যেটার মধ্যে রেডিও ছিল এবং ওই রেকর্ড বাজাবার যন্ত্র, যেটা প্লেয়ার বলে রেকর্ড, সেটা, আর একটা টেপ রেকর্ডার বাবা নিয়ে আসলেন 1965-এ। তারপর থেকে, যেটা সত্যমবাবু বললেন যে পাকিস্তানে তো রবীন্দ্রনাথের গান, অত ব্যান্ড ছিল, রেকর্ড ফেকর্ড পাওয়া যেত না। বাবা নানা উপায়ে কলকাতা থেকে লং প্লে, তখন ছিল একটা 78 RPM-এর, এপাশে একটা গান ওপাশে একটা গান, সেগুলো সব নেওয়াতেন, ওগুলো সব ইয়েতে যেত, চোরাই পথে। তো সেই সময় 1961-এ রবীন্দ্র সেন্টিনারিতে শ্যামা বের হয়েছিল লং প্লে রেকর্ড, হেমন্ত মুখোপাধ্যায়, কণিকা, অনেক সব। তো ওই সময় আমার 65 থেকে আমার গান শোনা শুরু হয় রবীন্দ্রনাথ, ওই যে রেকর্ড, রেডিওগ্রামে রেকর্ড বাজিয়ে বাজিয়ে আমরা গান শুনতাম, আর রেডিও ছিল। তো কাজে ওই আমার বাড়িতে আরও বাবা সকালবেলা সঞ্চয়িতা পড়তেন, কবিতা। আমার আরও ছোটোবেলায় মনে আছে, রাত্রেবেলা ঘুমিয়ে পড়ছি, মা ভাত খাওয়াচ্ছেন মেখে মেখে, আর বাবা কবিতা পড়তেন। সেটা আমার বোঝার বয়স না, বোঝার আগে, পুরাতন ভৃত্য, 2 বিঘা জমি, এগুলো পড়তেন। আমি কিছুই বুঝতাম না, কিন্তু তার মধ্যে যে বেদনাটা ছিল, দেবতার গ্রাস,
এগুলো শুনে আমার বুক ফেটে যেত কষ্টে। তো সেইটা থেকে আমার ছোটোবেলাটা তৈরি হয়ে গেছে। তো হয়ে গেছে এখন আমি বলছি, কিন্তু সম্ভবত ওই সময়টা থেকেই আমার ওই বোধটা তৈরি হয়েছিল যে রবীন্দ্রনাথের, তখন তো রবীন্দ্রনাথ কী জিনিস বুঝি না, কিন্তু ওইগুলোই শুনছি, তো এর বাইরে আর কিছু শুনি। তখন আপনার বোধ তৈরি হয়েছিল, এখন হ্যাঁ, আপনি বোদ্ধা হয়েছেন হ্যাঁ, রবীন্দ্রনাথের। তা বোধটা সেইটি- তৈরি এই হয়েছে। যে- এবং আরেকটা যেটা ছিল আমার আমার যে জ্ঞানের গণ্ডি, তার মধ্যে ওই রবীন্দ্রনাথেরটাই ছিল। আর রেডিওতে কিছু ফোক টোক বাজতো, সেটা শুনতাম, একটু করতাম, কিন্তু তার বাইরে যে এত বিচিত্র রকমের গানের ভান্ডার বাংলা, সেখানে কিন্তু আমার কোনো এক্সপোজার ছিল না। এটা অনেক পরে হয়েছে। এই যে ট্রান্সফরমেশন, আপনার কি মনে হয় আপনার জীবনে সেই সময় থেকে এখন অবধি আপনি প্রতি মুহূর্তে রবীন্দ্রনাথকে যেভাবে আপনি গ্রহণ করেছেন, যেভাবে আপনি আজকে রাবীন্দ্রিক হয়ে উঠেছেন, সেটা কি সময়ের সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথকে মানে আপনার বোঝার মানে যে বোঝার ব্যাপারগুলো সেটা কি চেঞ্জ হয়েছে আপনার মনে হয়? আমার বোধটাই, আমার নিজের মনে হয় যে সময়ের সাথে সাথে মানুষ রবীন্দ্রনাথকে বুঝতে পারে। একটা বাচ্চা সে রবীন্দ্রনাথকে ওইভাবে রবীন্দ্রনাথের মধ্যে ঢুকতে পারবে না, আশা করাটা অন্যায়। কারণ রবীন্দ্রনাথের লেখায়, গানে, কবিতায় যে গভীরতা, সেই গভীরতাটা একটা, এটা আমার অভিজ্ঞতা, গভীরতাটা আসতে অনেকটা সময় নেয়। জীবনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে মানুষ যখন এগোয়, সেই অভিজ্ঞতার সাথে সাথে মানুষ রবীন্দ্রনাথকে বুঝতে পারে, রবীন্দ্রনাথের ভেতরে ঢুকতে পারে। কিন্তু আমরা ছোটদেরকে রবীন্দ্রনাথের গান শিখাই ওই কারণে যে কানটা তৈরি হোক, বোধটা তৈরি হোক। রবীন্দ্রনাথের প্রবেশের রাস্তাটা একটু একটু করে খোলে সময়ের সাথে সাথে, জীবনের নানা ওঠাপড়ায়, নানা ঘাত প্রতিঘাতে, পাওয়া না পাওয়ায়, প্রাপ্তিতে অপ্রাপ্তিতে। কিন্তু এই যে আপনি বললেন প্রাপ্তিতে অপ্রাপ্তিতে, তো আপনার কি মনে হয় যে রবীন্দ্রনাথের গানে এই অপ্রাপ্তিটাই আমাদেরকে অনেক বেশি ঋদ্ধ করে, অনেক বেশি মানে আনন্দের গান থেকে রবীন্দ্রনাথের অপ্রাপ্তির গান, মানে যেটাকে আমরা বলতে পারি যে বেদনার গান, সেই গান কি বেশি আপনাকে এই ব্যাপারটা আসলে রবীন্দ্রনাথ নিজে যেমন, রবীন্দ্রনাথের গানে যেটা মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে একটা ভয়ঙ্কর রকমের, ভয়ঙ্কর বললাম এই জন্য যে বহুমাত্রিকতা, এটা অন্য আর কারো গানে নেই, এটা আমি খুব নিশ্চিত। মানে রবীন্দ্রনাথের কথাগুলো মনে হয় নিজের কথাই, তাই তো নাকি? একদম। এবং আমরা যখন প্রতি মুহূর্তে কথা বলছি, প্রতি মুহূর্তে কিছু ভাবছি, প্রতি মুহূর্তে কোনো ভাব প্রকাশ করছি, সেই সবটাই আমার মনে হয় রবীন্দ্রনাথ বলে গেছেন। বা সেই লাইনগুলো যখন আমি আমার কোনো কিছু মনের কোনো একটা নতুন কিছু দেখে আমি বুঝতে পারছি আমার মনে হয়তো কোনো কিছু আসছে, কোনো কিছু, সেটা কবিতা আকারে হতে পারে, সেটা গান আকারে হতে পারে, সেটা কথা আকারে হতে পারে, সেটাই দেখছে যে রবীন্দ্রনাথ সেই কথাগুলো সব লিখে গেছেন, তাই কি মনে হয়? সেটা একটা দিক। আবার রবীন্দ্রনাথকে প্রতিনিয়ত আবিষ্কারের একটা আনন্দের জায়গা আছে। আমি একটা গান বা যে কেউ অনেক দিন ধরে শুনি, আমি নিজেও বহুবার গাই, হঠাৎ কোনো একটা বিশেষ মুহূর্তে, বিশেষ মানসিক অবস্থায় নতুন করে সেই গানটাকে আবিষ্কার করা যায়। এই আবিষ্কারের একটা অসম্ভব রোমাঞ্চ আছে, এবং সেই রোমাঞ্চের মধ্যে দিয়ে, আর এই গানটা তো কখনো এইভাবে ভাবিনি, এটা তো একটা যদি আপনি এরকম সেইরকম কিছু একটা দু লাইন যদি একটু আমাদের শোনান, যেরকম আপনি এরকম কোনো একটা সিচুয়েশনে এরকম কিছু ঘটেছে আপনার জীবনে, সেটা আপনার মনে হয়েছে যেন নিজের কথাই, কিন্তু আলটিমেটলি রবীন্দ্রনাথের কথা আপনার মধ্যে এসে গেছে, সেরকম কিছু। যেমন ধরেন, আজি বিজন ঘরের নিশথে রাতে, সবসময় আমার শুনলে ভাবতো যে প্রেমিক প্রেমিকার একটা অভিসারের একটা আভাস আছে। প্রেমিক অপেক্ষা করছে যদি দেখা দেয় প্রেমিকা, অথবা প্রেমিকা অপেক্ষা করছে যদি আজকের দিনের মতো, আজকে ভ্যালেন্টাইন্স ডে, অনেকেই অনেকের জন্য অপেক্ষা করছে। তো আমার মনে হয় সেরকম একটি গান শুনলে সবারই ভালো লাগবে। দেখুন অনেক পিঙ্ক দেখা যাচ্ছে, কিন্তু এই গানটা রবীন্দ্রনাথ অপেক্ষা করছেন গানের মধ্যে, কিন্তু সেই অপেক্ষাটা প্রেমের জন্যে নয়, অপেক্ষাটা কিন্তু মৃত্যুকে জন্যে। কিন্তু মৃত্যু এখানে প্রেমিক, মৃত্যু এসে যখন দেখা দেবে জীবন পূর্ণ হবে, প্রেমের পূর্ণতা আসবে,
তো এই জিনিসগুলো আমার লেখা নাই সামনে, আমি একটুখানি গাই। এই তোমাদের গীতবিতান আছে কারো কাছে? আজি বেজানো ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি জানি, জানি জানি তোমার আছে তো হাতখানি, আজি বিজন এটা বেশি ছোট। যাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোনো মতে এখন সময় হলো তোমার কাছে আপনাকে দিয়ে আনি, জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি, আজি বিজন আধার থাকো দিকে দিকে, আকাশ অন্ধকারা তোমার পরশ থাকো আমার হৃদয় ভরা, আধার থাকো দিকে দিকে, আকাশ অন্ধকারা তোমার পরশ থাকো আমার হৃদয় ভরা, জীবন দোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে, এখন জীবন মরণ দুদিক দিয়ে নেবে আমায় টানে, জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি, আজি বিজন এখনকার নোটেশনে এখন যেসব স্বরলিপি তাতে আজি বিজন ঘরে আছে, কিন্তু পুরনো স্বরবিতানে যেগুলো অনেক 50-এর দশকের বিশ্বভারতী প্রথম প্রকাশনায়, সেখানে কিন্তু বিজনই আছে। এই যে স্বরলিপির নানা রকম টানা পড়েনে আমি যখন শিখেছি মোহরদির কাছে তো সব পুরনো স্বরলিপি, তখন এই বিজন ঘরেই আমাকে করিয়েছিলেন। মানে আপনি তো অনেক সময় আপনার গান শুনতে শুনতে আমার মনে হয় যেন আপনি স্বরলিপি থেকে কিন্তু অনেক সময় আপনি বেরিয়ে যান, এবং সেটা আপনি হয়তো মানে কমপ্লিটলি গ্রামার
মেনটেন করে যে আপনি গান করেন সবটা আমার মনে হয় নয়। আপনি কারণ- নিজের মাধুর্য, নিজের মাধুরী মিশিয়ে আপনি গান করতে ভালোবাসেন। এটা কি মুহূর্তের ইনফ্লুয়েন্স? এটা তো গানটা হচ্ছে গুরুমুখী বিদ্যা। আমরা এখন মডার্ন, এখন তো সবচেয়ে বড় গুরু হচ্ছে ইউটিউব গুরু। ইউটিউব থেকেই সবাই গান তুলছে, গান গাইছে। তাতে যেটা হয়, ওই গুরুর কাছে শিখলে যেটা এই ছোটো ছোটো গানের এবং স্বরলিপি, যেটা স্বরলিপি দেখে গান শেখা যায় না, ওটা হচ্ছে একটা স্কেলেটন। ওটার উপরে নির্ভর করা, যেমন আমি এক জায়গাটা ভুলে গেলাম সুরটা, এটা কীরকম ছিল যেন, দেখে নিলাম। কিন্তু স্বরলিপি দেখে গান তুলে গান গাওয়া যায় না, যা উচিত না। গান সেটা সব ধরনের গানই, এই ক্লাসিক্যালে তো গুরুমুখী বিদ্যাটাকে সাংঘাতিকভাবে মেনটেন করা হয়, এবং ঘরানা যেটা বলা হয় ওটা তো জাস্ট খালি এক গুরুর স্টাইলটাকে ধরে রাখা ক্লাসিক্যালে। বাংলা গানে সেভাবে না থাকলেও ওই গুরুমুখী ব্যাপারটা থাকেই। স্টাইলিংয়ে ধরো আমাদের কণিকা বন্দ্যোপাধ্যায়ের একটা স্টাইল, সুচিত্রাদির একটা স্টাইল, বা তারও আগে গেলে এদের গুরুরা, শৈলজাদার একটা স্টাইল, শান্তিদার একটা স্টাইল। তো এই যে বিভিন্ন গুরুর ধারাটা, সেই ধারাটা রাখতে গেলে গুরুর কাছে যখন আমি শিখছি, অনেক ছোট ছোট জিনিস শেখান, যেটা কিন্তু এইরকম। বা ওরা যখন ওদের গুরুর কাছে শিখেছেন, তখন আবার শৈলজা হয়তো একই গান শৈলজাদা একভাবে করছেন, শান্তিদা একভাবে করছেন। এখন আমি কি বলবো যে শৈলজাদারটা ঠিক, শান্তিদারটা ভুল, বা শান্তিদারটা ঠিক, শৈলজাদারটা ভুল? সে বলার সুযোগ নেই। ওরা দুজনেই সরাসরি রবীন্দ্রনাথের কাছে করেছেন। এবং রবীন্দ্রনাথের এটা জানে অনেকেই, রবীন্দ্রনাথ নিজেই কিন্তু তার অনেক গানের সুর যখন শেখাতেন, এক একজনকে যখন শেখাতেন, তখন উনি অনেক চেঞ্জ করে দিতেন। কেন চেঞ্জ করতেন? সেটা যাকে শেখাতেন তার গ্রহণ ক্ষমতার ওপরে, তার গলার যে টোনাল কোয়ালিটি তার উপরে, তার গাইবার স্টাইলের ওপরে রবীন্দ্রনাথ অনেক সময় সিম্পল করে দিতেন। যার গলায় খুব সুন্দর অলংকার আছে বা খুব তৈরি, তাকে ওইটা আরেকটু সুন্দর করে গভীর করে কাজ দিয়ে শেখাতেন। এটা রবীন্দ্রনাথের যারা পুরনো তারা সবাই জানেন। তো সেই স্টাইলটা তো থেকে যাচ্ছে। শৈলজাদা এসরাজ বাজিয়ে গান করাতেন, খুব তার গানে মিডের কাজী ওনার যে গানগুলো সেগুলোতে একটু মিড, এবং ওর ছাত্রছাত্রীরা ওই ধারাটা ধরে রেখেছে। আবার শান্তিদার গানে একটা নাটকীয় ব্যাপার আছে, উনি নিজে নাটক করতেন, কাজে নাটকীয় ব্যাপারটা, নাটকের গান খুব ভালো করতেন। ওর গানে একটা নাটকীয় ব্যাপার আছে ধরনেও, ওর ছাত্রছাত্রী যারা, তাদের মধ্যে আবার ওই স্টাইলটা আছে। তো এইটা দুটো সরাসরি ডিফারেন্ট। আপনি যে বললেন স্বরলিপি, মুহূর্তে কিন্তু গান যখন শেখাতেন তখন স্বরলিপি সামনে ধরে থাকলে খুব বিরক্ত হতেন, কারণ ওরা তো গুরুদের কাছে গান শিখেছেন। এবং যখন ভুলে যেতেন বলতেন যে নিয়ে এসো স্বরলিপিটা একটু দেখে নিই, সাথে সাথে দেখতেন। এবং খালি স্বরলিপি না, স্বরলিপিটা কে করেছেন সব খুব ডিটেলে দেখে তারপরে শেখাতেন। এবং এই শিখতে গিয়েই আমি দেখেছি যে অনেক জিনিস স্বরলিপিতে যেমন আছে সেরম করলে যেরম হয়, ওরা যেভাবে শিখেছেন বা এখন আমাকে শিখিয়েছেন, বা আমি আমার ছাত্রদেরকে যেভাবে শেখাই, গানের কালার পাল্টে যায়, গানের ক্যারেক্টার পাল্টে যায়। তো ওইগুলো গুরুর কাছে শিখেছি বলেই করতে পারি। আবার যেমন অনেক গান আমি গুরুর কাছে শিখিনি, স্বরলিপি থেকে করছি, তখন আমি সেটা স্বরলিপি মেনটেন করি, কারণ যেহেতু আমি জানি না যে ওনারা কীভাবে এটা করতেন। আর যেটা ওদের কাছে সরাসরি শিখেছি সেগুলো ওদের মতন করেই করি। আপনি যদি এই তো আপনি বললেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের কথা, শান্তিনিকেতনের অনেকের কথা, এখন আপনার জীবনে শান্তিনিকেতন ডেফিনেটলি একটা বড় জায়গা। এবং আপনি যদি এই গল্পটা একটু বলেন যে আপনি সেই সময়কার বাংলাদেশ থেকে আপনি শান্তিনিকেতনে এলেন, তারপরে আবার আপনি ফিরে গেলেন বাংলাদেশে, ওকে, সেখানে থেকে একটা আপনার জীবনে কিন্তু অনেকগুলো ঘটনা পরম্পরা রয়েছে, যেমন পূর্ব পাকিস্তান, তারপরে বাংলাদেশ, সেখান থেকে শান্তিনিকেতন থেকে আবার ফিরে যাওয়া, আবার আপনার শান্তিনিকেতনে ফিরে আসা। আপনি মনে হয় মহর্দির কাছেও ছিলেন, বাড়িতেও আপনি ছিলেন, ওনার বাড়িতেও আপনি বহু বছর ছিলেন। তারপর আবার ফিরে গেছেন, ফিরে গিয়ে ওখানে চাকরি নিয়েছেন, চাকরি ছেড়ে এসছেন, আবার চাকরি নিয়েছেন আপনি। এই যে তারপরে আবার আপনার বাংলাদেশ আবার একটা উত্তাল হয়েছে, যদিও আমি এরকম কোনো কন্ট্রোভার্সির মধ্যে যাচ্ছি না, বাংলাদেশ আবার উত্তাল হয়েছে, আবার সেখানে
ওই রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কবিতা নিয়ে অনেক কিছু ঘটছে, তা সেগুলো আমাদের নিশ্চয়ই ভালো লাগছে না। আপনিও তার জন্য এখানে রয়েছেন, তা সেগুলো এই যে একটা মানে বিভিন্ন ঘটনাবহুল ঘটনার মধ্যে দিয়ে আপনি গেছেন, আর তারপরে শান্তিনিকেতনে আপনার যে আপনি যেভাবে ঋদ্ধ হয়েছেন শান্তিনিকেতনে, সেই শান্তিনিকেতন আসার গল্পটা যদি আপনি বলেন, বা একটু ফিরে যাওয়ার গল্প, বা এই বাংলাদেশ, শান্তিনিকেতন বা কলকাতা, এটা নিয়ে যদি আপনি একটু বলেন। সেটাও কাকতালীয় এই জন্যে যে যদি 71-এ বাংলাদেশ স্বাধীন না হতো তাহলে আমার শান্তিনিকেতনে আসা হতো না। 71-এ শান্তিনিকেতন স্বাধীন হওয়ার পর 72 থেকে ICCR এই দুই দেশের সম্পর্ককে আরও উজ্জ্বল করার জন্যে, আরও দৃঢ় করার জন্যে স্কলারশিপ দিতে শুরু করলো। এবং আমি তখন 1975-এ ইন্টারমিডিয়েট পাশ করে ওই স্কলারশিপ দেখে অ্যাপ্লাই করি। তো সেটা মানে আমি গান কখনো গাইবো এটা তো পরিকল্পনায় থাকে না, কে গান গাইবে আর কে গাইবে না এটা তো উনি ঠিক করেন ওপরওয়ালা, আমরা কেবল চেষ্টা করতে পারি। তো আমি বাড়িতে গান টান গাইতাম, একটু ছায়ানটে শিখেছিলাম, কিছুদিন বুলবুল একাডেমিতে শিখেছিলাম, কিন্তু গান গাইবো সেটা কখনো আমার মাথায় আছে। গান আমি খুব ভালোবাসতাম, গানটা আমার একটা প্যাশন ছিল। কিন্তু আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম ইকোনমিক্স ডিপার্টমেন্টে। 3-4 মাস ক্লাস করার পর আমি হঠাৎ একদিন কাগজে এই স্কলারশিপটা দেখলাম বিজ্ঞাপন। তো তখন আমার বাবাকে বললাম যে এরকম একটা আমি অ্যাপ্লাই করব। তা আমার বাবা ওয়াজ মানে খুবই ক্যাজুয়ালি বললেন, কারণ বাবা ওয়াজ শিওর যে এখানে কোনো সুযোগ নাই, আমি ওইভাবে প্রফেশনালি কখনো কোথাও কোনো গান শিখিনি। বাবা আচ্ছা করো। তারপরে আচ্ছা করলাম, বাবার ওইটা ওকেই দিলাম যে এটা তাহলে জমা দাও। তো জমা টমা দেওয়া হলো। তারপরে দেখি আমাকে একদিন ডাকলো ওরা ইন্টারভিউতে, সেটাও বাবাই নিয়ে গেলেন যে ঠিক আছে চলো, কারণ উনি নিশ্চিত যে আমি ইকোনমিক্সে ভর্তি হচ্ছে, এটা আচ্ছা শখ হয়েছে, আচ্ছা দিক। তো দিলাম ইন্টারভিউ দিয়ে, ভাগ্যক্রমে বিড়ালের ভাগ্যে শিখে ছেড়ে গেল। যখন চিঠি এলো যে তোমাকে সিলেক্ট করা হয়েছে, তখন দেন ইট ওয়াজ এ রিয়েল প্রবলেম। কারণ বাবা নিয়ে গেছেন, প্রসেস করেছেন পুরো বিষয়টা। এখন উনি আমাকে বলতে পারছেন না তুমি না এটা যেতে পারবে না। কিন্তু আমাদের মতো বাংলাদেশের একটা মধ্যবিত্ত মুসলিম পরিবার, বাবা সরকারি চাকরি করেন, মা স্কুল টিচার, আমাদের একটা খুব বড় এক্সটেন্ডেড ফ্যামিলি, বাবার দিকেও মার দিকেও, মানে সবার মতামতই সেখানে নিতে হয়। তো এখন আমি স্কলারশিপটা অ্যাভেল করবো কিনা সেটার জন্য আমাদের একটা পারিবারিক মিটিং বসলো। সেখানে আমার দিদিমা, আমার মামারা, আমার কাকা, সবাই মিলে মতামত। তাদের মধ্যে কেউ বলছেন যাক, কেউ বলছেন না, প্রশ্নই ওঠে না। ইকোনমিক্সে ঢুকে গেছে, ইকোনমিক্সের পড়া বাদ দিয়ে গান শিখতে চাই, গান শিখে কী করবে? এই সব কিছু মিলে তারপরে আমি তো কান্না, স্কলারশিপ পেয়ে গেছি আর আমাকে যেতে দেবে না। তো আমার বাবা তখন তার একজন ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড ছিলেন, যার কথা আব্বা খুব মানতেন, আব্বা বলি আমরা। তো ওনার কাছে গিয়ে বললো যে এরকম তো পেয়ে গেছে, এখন কি করি? তো আমার ওই চাচা কাকা আর কি, উনি বললেন যে দেখেন যখন পেয়ে গেছে আমার মনে হয় যে এটা তো ইকোনমিক্সে ভর্তি হয়ে যদি মাস্টার্স করে কি করবে, একটা চাকরি করবে বা প্রফেসরি করবে বা শিক্ষকতা করবে, এতে আর গানটা করে যদি সত্যি পায়ের নিচে মাটি শক্ত করতে পারে, নিজের একটা জায়গা করতে পারে, তাহলে কিন্তু ওর একটা পরিচিত হবে। ঠাট্টা করে এবার বললেন আপনাকে সবাই ওর নামে চিনবে, ওর আব্বা। তো তাতে আব্বা একটু ইন্সপায়ার্ড হয়ে পরে বললেন আচ্ছা ঠিক আছে যাও দেখি। তারপর আমি তখন প্রমিস করলাম যে আমি ফিরে গিয়ে মাস্টার্স কমপ্লিট করবো, অনার্স কমপ্লিট, রেগুলার এডুকেশনটা শেষ করব। ওই শান্তিনিকেতনে 75-এ এলাম। আমি আসার কিছুদিন আগে বঙ্গবন্ধুকে মেরে ফেললো। টোটাল সিচুয়েশন চেঞ্জ। আসবো কি আসবো না পুরোটাই আনসার্টেন। স্কলারশিপটা ওরা দেবে কি না, কিন্তু ভাগ্যক্রমে ওটা ছিল। তো পরে তখন আসলাম, তারপরেই খুব টালমাটাল একটা পরিস্থিতি। এবং শান্তিনিকেতনে আসলাম যখন, তখন গণিকা বন্দ্যোপাধ্যায় ওখানকার প্রিন্সিপাল। তো উনি তো বাংলাদেশের প্রতি ভীষণ একটা দুর্বলতা ছিল। দেখেই বলেন ও তোমরা বাংলাদেশ থেকে এসেছো? আমরা 2-3 জন এসেছিলাম। তো উনি খুব কেয়ারিং ছিলেন। তারপরে শান্তিনিকেতনের পরিবেশটাও একটা এমন, তখন তো আরও অন্যরকম ছিল। শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে একটা অসম্ভব
কি বলবো, একটা খুব সূক্ষ্ম একটা সম্পর্ক ছিল, ভালোবাসার, স্নেহের। তো আর প্রত্যেক শিক্ষকই খুব আলাদা অ্যাটেনশন দিতেন। তো যে ধরনের শান্তিনিকেতন আমাদের খুব ভালো লেগে গেল, এবং ওইখান থেকেই 75 থেকে 81 পর্যন্ত আমি অনার্স এবং মাস্টার্স করলাম শান্তিনিকেতনে। তো ওইটাই আমার একটা, কারণ আমি তার আগে ঢাকায় বড় হয়েছি, এটা শহরে বড় হওয়া মেয়ে, এই শান্তিনিকেতনের পরিবেশের মধ্যে এসে আমার পুরো। সাইকেল চালিয়েছেন আপনি শান্তিনিকেতন? সাইকেল চালিয়েছেন? সাইকেল অনেক পরে, তারপরে তো আমি 81-এ চলে গেলাম মাস্টার্স পাশ করে। গিয়ে আমার ওখানে বিয়ে হলো, সংসার হলো, আমি চাকরি শুরু করলাম মিউজিক কলেজে। 91-এ আমি আবার এলাম, সেটার মাঝখানে আবার অনেক ঘটনা কাহিনী। যাই হোক, এসে তো তখন থাকি মুহুর্দির বাড়িতে, আর গান করতে চাই, বাচ্চুদির কাছে যাই, মঞ্জুদির কাছে যাই, সবার কাছে গান করতে যাই। তো তখন ওই রিক্সা করে দেখি রিক্সা ভাড়া অনেক। তা মুহুর্দির বাড়িতে একটা পুরনো সাইকেল ছিল, তো উনি বলছেন যে তুমি একটা সাইকেল আছে, সাইকেল চালানো শিখে নাও। তো আমি তখন 2 দিন 3 দিন, ওই একটা ছেলে ছিল, মুহুর্দি বললেন যে ওকে বলে দেব, ও তোমাকে সাইকেল চালানো শিখিয়ে দেবে। তো তার আর সময় হয় না, আজ না কাল, কাল না পরশু, এই করে শেষে আমি একদম নিজেই বলি দূর কী আর হবে, 2বার 1বার পড়বো, তার বেশি তো আর না। তো সাইকেল নিজে নিয়ে দাঁড়িয়ে নিজেই সাইকেল চালানো শিখলাম। ওই সেটা হচ্ছে 91-এ। এই জন্যই জিজ্ঞেস করলাম যে এই অনুভাকে আমি যখন দেখেছিলাম তখন দেখছিলাম সাইকেল চালিয়ে ও আমার কাছে এসেছিল। ও আমার সাইকেলের টিচার ছিল আমার ছেলে। আমি 91-এ যখন আসি তখন আমার মেয়ে 4 বছরের আর ছেলে 2 বছরের, এই টুকু নিয়ে এদেরকে নিয়ে। কারণ মুহুর্দি বললেন যে যদি আসতে হয় এখনই এসো, এরপরে তোমার বাচ্চারা স্কুলে যাবে, অনেক রকমের ঝামেলা শুরু হবে। তো ওরা স্কুলে যাওয়ার আগেই আমি ওদেরকে নিয়ে তো আমি সাইকেলে দাঁড়াতাম, আর আমার ছেলে আর মেয়ে পিছনের চাক্কাটা ধরতো, দিয়ে তখন চালাচ্ছি, যখনই তখনই ওরা বলতো পড়ে যাবো। তো একবার পড়লাম, তারপর সাইকেল চালাতে কখনো গান করেছেন? সাইকেল চালাতে গান করিনি না, কারণ খুব এফোর্ট দিতে আমি দেখি ওই শান্তিনিকেতনে ছেলেমেয়েরা সাইকেল চালাতে গান করতে যায়। হ্যাঁ, আমার সেই বয়সটা পেরিয়ে গেছিল। আচ্ছা, মুহুর্দির কাছে প্রথম যে গানটা আপনি শিখেছিলেন মনে আছে? সেটা কি গান আপনি শিখেছিলেন? হ্যাঁ, এই যে করলাম আপনারে দিয়ে রচিলি কি, এটা 91-এ আমাকে যাওয়ার পরে বললেন যে পৌষ মেলায় তোমাকে একটা গান দেওয়া হয়েছে, মাগো, মানে পৌষ মেলা যে 7ই পৌষের উৎসবে, তখন ওই মুহুর্দি এটা শেখালেন, এই গানটা শেখালেন। তো সেই জন্যই এটা গাইলাম। আপনার জীবনে যেমন বাংলাদেশ, আমাদের রবীন্দ্রনাথও তার জন্ম মৃত্যু কলকাতায়, তার একটা বিশাল সময় কেটেছে শান্তিনিকেতনে। আবার তিনি কলকাতা থেকে চলে গেলেন আপনাদের পদ্মাপাড়ে শিলাইদহে, এবং শিলাইদহে প্রায় 10 বছর রইলেন। 30 থেকে 40 বছর অবধি, 10 বছর, প্রায় 30 থেকে 40 বছর, 89 থেকে 1901 পর্যন্ত। তো অর্থাৎ ওনার জীবনে কিন্তু এই যে বাংলাদেশ একটা অনেক কবিতা, অনেক গান, পদ্মার বোটে তার নিঃসঙ্গতা, তার নিঃসঙ্গ হতেই কিন্তু তিনি পদ্মায় গিয়েছিলেন, এবং পদ্মার সেই চর, সেই বোট, সেই নিঃসঙ্গতা, সেই তার শাহজাদপুর, পাতিশর, সব কিছু তিনি ওইভাবে বোটে করে যেতেন। এই করতে করতে তার জীবনে কিন্তু একটা বিশাল সময়। এবং আমরাও, আমার মনে আছে একবার 2 বাংলার একটা কালচারাল টিম নিয়ে আমি শিলাইদহে গিয়েছিলাম। সেটাতে 2 বাংলার কিছু প্রোগ্রাম হয়েছিল শিলাইদহে কুঠিবাড়ির সামনে। তো আমি সেই প্রোগ্রামে পার্টিসিপেট করেছিলাম। এবং আপনি কি ছিলেন সেই প্রোগ্রামটাতে? কোন সালে বলেন? এটা হচ্ছে খুব সম্ভবত 2013 এরকম হবে। 13 কে ছিল তখন প্রেসিডেন্ট? তখন তো ছিলেন শেখ হাসিনা ছিলেন, শেখ হাসিনা প্রাইম মিনিস্টার ছিলেন শেখ হাসিনা। এবং আপনাদের 2 বাংলা মিলে একটা প্রোগ্রাম হয়েছিল, এবং আমার খুব ভালো লেগেছিল ওটা। কারণ ওই কুঠিবাড়ির সামনে রাত্রে প্রায় 10,000 মানুষ সেখানে 2 বাংলার মানে সাহিত্যিক, শিল্পী, তাদের কথা শুনছেন, তাদের গান শুনছেন, ভালো লেগেছিল। এবং ওইখান থেকে, কুঠিবাড়ি থেকে বেরিয়ে আমি ওখানে একটা পুকুর আছে, ওই ঘাটটাতে আমি বসেছিলাম। আমাকে একজন তখন বললেন যে এই ঘাটে বসে রবীন্দ্রনাথ ওই গানটি লিখেছিলেন, যে জানি না আমি এটা আমাকে সত্যি বলেছে না মিথ্যা বলেছে, বা না জেনে বলেছে, যে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, পড়বে না মোর পায়ের চিহ্ন, শান্তিনিকেতনে বসে শান্তিনিকেতনে লেখা। তা আমাকে ভুল বলেছিল। ওরা সব নিজের ইচ্ছে মতো তথ্য বানায়। যাকে সেগুলো যাক।
তবে উনিও যেমন অনেকটা সময় ওখানে কাটিয়েছেন, আপনিও অনেক সময় আপনি আমাদের দেশে কাটিয়েছেন, তাই না? নিশ্চয়ই, হ্যাঁ। তা আপনার কাটিয়েছেন না, কাটাচ্ছি। আপনার কি মনে হয় এখনকার প্রসপেক্টে আপনার কি মনে হয় যে আপনার এই বাংলায় জন্ম হলেই আপনার ভালো হতো? সেইভাবে কখনো ভাবিনি, কারণ আপনি যেভাবে বলছেন এই বাংলা ওই বাংলা, আমার কখনো এটা মনে হয়নি। আমি যখন 75-এ আসি তার আগ পর্যন্ত এটা ছিল এই দিক আর ওদিক, কিন্তু তারপরে 75-এ যখন আসি তখন আমার বয়স 16 বছর কি 17 বছর। প্রথম আমি বাড়ি ছেড়ে এসেছি, হস্টেলে থাকি। কিন্তু এখন আমি যখন পেছন ফিরে তাকাই আমার মনে হয় যে দ্যাট ওয়াজ দ্য বেস্ট পার্ট অফ মাই লাইফ। মানে আই হ্যাড দ্য বেস্ট অফ ফ্রেন্ডস, এত কেয়ারিং, এত লাভিং বন্ধুরা ছিল হস্টেলে। যে সমস্ত টিচাররা ছিলেন তারা যেভাবে পথ দেখিয়েছেন, তারপরে এই অভিজ্ঞতাটা নিয়ে আমি যখন আমার ঢাকায় ফিরলাম তখন এইটা আমাকে পথ চলতে সাহায্য করেছে। তারপরে খানিকটা গিয়ে আবার আমি ব্যাক করেছি শান্তিনিকেতনে, এবং মোহরদির, কারণ আমি যখন 75 থেকে 81 গান করি তখন আমি সঙ্গীত ভবনের ছাত্রী। তখন কিন্তু মোহরদি সঙ্গীত ভবনের প্রিন্সিপাল এবং আর 5-10টা ছাত্রছাত্রীর মতোই আমি তাকে পেয়েছি, তার বেশি না। ক্লাসে দেখা হতে কেমন আছো, সব ঠিক আছে, তো এইটুকু। কিন্তু 91-এ যখন আমি আসি তখন সত্যিকার অর্থে উনি আমাকে যথার্থ অর্থে শিষ্যা বলেন বা যাই বলেন গ্রহণ করেছেন, আর আমিও ওকে গুরু হিসেবে পেয়েছি। খালি গান শেখার ক্ষেত্রে না, গান তো বটেই, জীবনের চলতে পথে যে দিক নির্দেশনাগুলো, ভবিষ্যতে আমার মনন, আমার চিন্তাধারা, আমার দৃষ্টিভঙ্গি, আমার রুচি, এই সব কিছুর একটা ট্রান্সফরমেশন হয়ে গেছে ওর হাত ধরে, সেটা 91-এ। কাজেই তারপর থেকে তো 91-এর পর থেকে মোহরদির আমৃত্যু, উনি 2000 সালে চলে গেলেন। এই এভরি মান্থ কোনো সময় যদি 1 মাস না আসতে পেরেছি ফোন করে বলতেন কি হলো, এলে না যে? আমি বলছি আসছি, ছুটি পাচ্ছি না, ছুটি পেলেই আসবো। মানে মার সাথে মেয়ের যেরকম একটা সম্পর্ক, ওইভাবে আসা যাওয়া। কাজে আমার কখনো মনে হয়নি যে বাংলা আরও বাংলা। এখানে যখন এসছি নিয়ে গেছি বাপের বাড়ি শ্বশুর বাড়ির মতো, ওখানে থাকতে থাকতে খুব টায়ার্ড লাগতো, একটা ব্রেক দরকার, চট করে শান্তিনিকেতন। এবং শান্তিনিকেতনে গিয়ে আমি বাইরে কোথাও যেতাম না, ওই স্টেশন থেকে মোহরদির বাড়ি, আবার মোহরদির বাড়ি থেকে স্টেশন, ওইটাই আমার ব্রেক। আর যে সবাই এখানে ঘুরে ওখানে যায়, আমি কোথাও যেতাম না, ওই বাড়িতেই। তো কাজেই ওইটা আমার কখনোই ওইভাবে মনে হয়নি। বন্যাদি, আপনি অসাধারণ সুন্দর গান করেন, অসাধারণ কথা বলেন, আপনি অসাধারণ সুন্দরী, এবং আপনি হয়তো অনেকবার প্রেমে পড়েছেন, অনেককে ভালোবেসেছেন, আপনাকে হয়তো অনেকে ভালোবেসেছেন বা এখনো বাসেন। এবং সেটা আমি সেটা যাচ্ছি না, আমি যাচ্ছি যেটা যে এই যে অনেক মানুষের ভালোবাসা আপনাকে যেমন দিয়েছেন, আপনি অনেক মানুষকে ভালোবেসেছেন, আপনি রবীন্দ্রনাথকে ভালোবেসেছেন, রবীন্দ্রনাথকে আশ্রয় করেছেন। আমরাও প্রতি মুহূর্তে আমরাও মানুষকে ভালোবাসি, মানুষ আমাদের ভালোবাসে, কিন্তু এই ভালোবাসাটা কিন্তু অ্যাকচুয়ালি বিরহে আসে। ভালোবাসাটা সবসময় ট্রান্সফর্ম হয়ে বিরহে পরিণত হয়, এবং সেই ভালোবাসাটা তখনই মনে থাকে যে ভালোবাসাটা একদিন বিরহে চলে আসে। তা রবীন্দ্রনাথও জীবনে অনেক প্রেমে পড়েছেন, তিনি অনেককে ভালোবেসেছেন, এবং তার জীবনেও অনেক মৃত্যু এসেছে, অনেক ভালোবাসা এসেছে, অনেক বিরহ এসেছে, এবং এই বিরহ থেকেই রবীন্দ্রনাথ আরও উদ্দীপিত হয়েছেন। এবং রবীন্দ্রনাথের বহু ভালো ভালো গান, এবং আমার মনে হয় সব ভালো গানগুলোই তার বিরহ থেকে, বিরহ বেদনা থেকে এসেছে, তাই না? তা আপনার জীবনে এরকম কোনো বিরহ এসেছে এবং তখন আপনি কোনো গানকে আশ্রয় করেছেন বা আশ্রয় করেন প্রতি মুহূর্তে, বা আপনি যখন একাকিত্ব বোধ করেন বা একাকী থাকেন তখন যে সমস্ত গানগুলো আপনাকে মন ভালো করতে সাহায্য করে, সেগুলো আনন্দের গান না বিরহের গান? আমি আপনার কথাটাকে আর ব্যাপ্তিটা আর একটু বাড়াবো। সেটা আমার কাছে মনে হয় যে বিরহ তো বটেই, কিন্তু তার মধ্যে বেদনার বোধ
মানুষকে আসলে গানের মধ্যে এক ধরনের গানের সাথে আমি মনে করি যে সম্পৃক্ততা বাড়ায়। যখন একটা বেদনা, অসম্ভব কষ্টের জায়গায় যখন মানুষ গান করে কোনো একটা বিশেষ গান, তখন ওইটার মধ্যে তার সমস্ত কষ্টটা যেটা সে বলতে পারে না ওই গানের মধ্যে দিয়ে বেরিয়ে আসে। তো সেই জায়গায় গানের সাথে একটা অন্যরকম অ্যাটাচমেন্ট তৈরি হয় এবং সেটা পরবর্তীকালে পুরোটা সেই কষ্টের গানটা কি আপনাকে মন ভালো করতে সাহায্য করে? মন ভালো করতে না, কিন্তু কষ্টটা কমাতে সাহায্য করে। এরকম একটা গান যদি আপনি আমাদের, যেমন বলছি আমি, আমার বাবা যখন মারা গেলেন আমি তখন আমেরিকায়, বাবা মারা গেলেন ঢাকায়। তো বাবার সাথে আমার অসম্ভব একটা অ্যাটাচমেন্ট ছিল। তা আমি ওখানে শুনলাম যে তা আমি আসার টিকিট পাচ্ছিলাম না, মানে সাথে সাথে প্লেন না, পরের দিন আসতে হবে। এই যে মনের মধ্যে অসম্ভব একটা কষ্ট, আর আমি আরেকজনের বাড়িতে আছি, আমি কাঁদতেও পারছি না হাউমাউ করে, কিন্তু আমার ভেতরটা ভেঙে যাচ্ছে। তো তখন আমার সেদিন ক্লাস ছিল, আমি আমেরিকাতে ক্লাস করাই। তো ক্লাস ওরা ছেলে মেয়েরা এসে বলছে যে দিদি আজকে তাহলে থাকুক, আজকে আর গান করতে হবে না। আমি বলছি না, চলো গান করি, গান করলেই আমার বরং ভালো লাগবে। তো আমি গান করতে শুরু করলাম, ওদেরকে শেখাচ্ছি, তো শেখাচ্ছি, গান করছি। মানে আমার গানটা মনে আছে আপনার? হ্যাঁ, তোমারও অসীমে, তোমারও অসীমে। যদি একটু শুনি আমরা গান, আপনি যদি গানেই যদি আপনি আমাদেরকে শুনুন একটুখানি করি। একটুখানি করি। তোমার অসীমে প্রাণ যত দূরে আমি তোমার অসীমে প্রাণ যত দূরে আমি কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ না, তোমার অসীমে প্রাণ যত দূরে আমি মৃত্যু সে ধারে মৃত্যু দুঃখ দুঃখের মৃত্যু সে ধারে মৃত্যু দুঃখ দুঃখের তোমাতে যাবে হয়ে আপনার পানে চাই তোমার অসীমে প্রাণ যত দূরে আমি অসাধারণ, অসাধারণ বন্যাদি। আপনার সঙ্গে আমরা এতক্ষণ
কথা বলে, আপনার গান শুনে, আপনার সঙ্গে আড্ডা দিয়ে আমরা সবাই ঋদ্ধ হলাম। আর কথা বলতে গেলে তো ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। কিন্তু আমারও বলতেই হবে যে খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ইউজুয়ালি আপনি যে বলছিলেন আমি কথা বলতে আমিও কথা বলতে, বিশেষ করে আমার ব্যক্তিগত কথাবার্তা খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না, কিন্তু আপনার সাথে এই আড্ডাটা এত ভালো জমেছিল যে ভালো লাগছিল কথা বলতে। কিছুক্ষণ আমরা করতে পারলে হয়তো আরো কথা বেরিয়ে আসতো আপনার কাছ থেকে, অনেক ভাবা যেতে পারে, নেওয়া যেত। মানে শুরুটা হলো কিন্তু মানে শেষ আর হলো না, শেষ হবে। আমরা এই আড্ডা হয়তো চলতে থাকবে, বন্যাদি থাকবেন আমাদের সঙ্গে। আমরা আরো হয়তো অন্য কোনো দিন আরো অনেক সময় নিয়ে আমরা আসবো, বন্যাদির সঙ্গে আমরা আড্ডা দেবো। তবে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যে আজকে ভ্যালেন্টাইন্স ডে, এবং সেখানে আমরা সবাই আপনার কাছ থেকে একটি প্রেমের গান আমরা শুনতে চাই। সেটা সেই প্রেমটা ঈশ্বরের প্রতি নিবেদন হতে পারে, বা কোনো মানুষের প্রতি নিবেদন হতে পারে, বা আপনি হয়তো এমন কোনো পরিস্থিতিতে কাউকে নিবেদন করেছেন সেরকম গানও হতে পারে। তোমরা সবাই এই গানটা ওনার সঙ্গে যদি গাও ভালো লাগবে সবার। ঠিক আছে, এটা দিয়েই আমরা শেষ করব আমাদের আজকের অনুষ্ঠান। কথা বলি না তো সেই জন্য। সবাই গাও। আমার মল্লিকা বলে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বলে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বলে তোমার তখনই বন্ধু
শেষের লাইনটা ওই যে বলছিলাম গুরুমুখী। দিদি, আপনি যে গানটি গাইলেন না, মানে সেটা আমাকে, ইয়েস, ম্যাডামের প্রিয় গান, 40 বছর আগে আমাকে নিয়ে গেল। আমার বউ মৌ এই গানটি খুব করতো, এই গানটি খুব ভালোবাসতো, এবং ওর সঙ্গে আমার যে বছর প্রথম দেখা সেটা হচ্ছে 1985, আচ্ছা, 40 বছর আগে। তখন 14 বছর বয়স, এবং সেই বয়সে যা হয় আমাদের প্রেম তো লুকিয়ে চুরিয়ে, এবং তখন তো আমাদের সময় ভ্যালেন্টাইন্স ডে বলে কোনো ব্যাপার ছিল না। আমরা এই সরস্বতী পুজোর দিনটাকেই আমরা ভাবতাম যে ভ্যালেন্টাইন্স ডে, এবং তখন ওই লুকিয়ে চুরিয়ে দেখা সাক্ষাৎ হতো। তো ওরকম একদিন আমার বন্ধুর বাড়িটা তৈরি, একটা বন্ধুর বাড়ি তৈরি হচ্ছিল, মানে সেখানে মানে কমপ্লিট নয় আর কি, বাড়িতে ও নেই। আমরা ওর ছাদে গিয়ে বিকেলবেলা আড্ডা করেছি, আমার কিছু বন্ধু, ওর কিছু বন্ধু, সে আড্ডা করছি। ওখানে একটি ছেলে বসে আছে, ওর মাও ছিল, ওর বন্ধু ওখানে একটু আছে, আদিদেবের মা, ওকে, সে ওর বন্ধু। তো ওখানে বসে আমরা গল্প করব, গান করব। তো প্রথম আমাকে এই গানটি শুনিয়েছিল আমার মল্লিকা। সেই থেকেই প্রেম হলো। সেই থেকেই প্রেম হলো। প্রেম তার আগে হয়েছে, প্রেম হলো। এবং তারপরে কোনো অনুষ্ঠানে কোনো গান গাইতে বললেই এই গানটিও গাইতো, তিন চারটি গান গাইলো, এই গানটিও গাইতো, এবং আমিও ওর কাছে শুনতে শুনতে এই গানটি শিখে গিয়েছিলাম। থ্যাংক ইউ, আপনি এই গানটা দিয়ে শেষ করলেন। সবাই খুব ভালো থাকবেন, এবং এর পরে দিদির সেশন আছে, আপনারা ডেফিনেটলি সেটাতে পার্টিসিপেট করবেন। খুব ভালো লাগলো আজকে আপনার সাথে কথা বলে। আবার একদিন আমরা খুব ভালো লাগলো। সবাইকে অনেক ধন্যবাদ বসে থাকার জন্য, শোনার জন্য। এর পরবর্তী অংশে আমরা দিদির কাছে গান শিখব। দিদির অনুমতি নিয়ে আমরা কি ব্রেক নিয়ে আসবো, নাকি দিদি টানা করব? একটু ব্রেক নিয়ে, হ্যাঁ হ্যাঁ, 5 মিনিটের একটা ব্রেক। আপনারা সকলে একটু থাকুন, আমরা 5 মিনিট পরেই আসছি আবার দিদিকে নিয়ে। একবারে শেষ একটা গান দিদির কাছে আমরা শিখব। আচ্ছা আচ্ছা, হ্যালো, আমি আপনাদের সকলের কাছে একটা অনুরোধ এবং নিবেদন রাখছি, আমাদের এটা কিন্তু শেষ নয়। আমরা একটা গান দিদির কাছে শিখবো। 5 মিনিটের জন্য উনি ব্রেক নিয়েছেন লাঞ্চে না গিয়ে। উনি 5 মিনিটে একটা ব্রেক নিয়েছেন লাঞ্চ স্কিপ করে। একটা গান আমরা শিখবো, আপনারা সকলে একটু থেকে যাবেন, অনুরোধ।